আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে জেএসসি, এসএসসি এবং এইচএসসি নতুন শিক্ষক যারা এখনো পরীক্ষক হন নাই, তারা কিভাবে পরীক্ষক হওয়ার জন্য নতুন করে আবেদন করবেন সে বিষয়ে আজকে দেখাবো। যারা ইতিপূর্বে আবেদন করেছে তাদের তথ্য হালনাগাদ করতে হবে। যদি কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তথ্য আপডেট করে দিলেই হবে। আর যারা এখন পর্যন্ত কোনো আবেদন করেননি, একদম নতুন এক্সামিনার হবেন বা হেড এক্সামিনার, আরও যেসব অপশনগুলো রয়েছে সেসব যদি হতে চান, তো আমি এক্সামিনার বিষয় দেখাবো আজকে। তো এই একই বিষয়ে একই নিয়মই যে কোনো আপনার অপশন দিয়ে আপনারা আবেদন করবেন। তো আজকে মূলত দেখাচ্ছি কিভাবে আপনারা এক্সামিনার বা পরীক্ষক হবেন নতুনভাবে, যারা করেন না এখনো আবেদন তাদের জন্য। যেহেতু আপনারা জানেন কয়েকদিন আগে বোর্ড থেকে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির আলোকে আপনাদের এখনো সময় আছে। তো আমি চিঠিটা একটু দেখাই। এই যে দেখুন, শিক্ষকের তথ্য হালনাগাদ প্রসঙ্গে আমি একটু বড় করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে প্রথমে আপনার যে গত 8 নভেম্বর 2025 সালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই যে এখানে দেখুন, ব্যাংকের তথ্য যদি আপডেট না থাকে সেক্ষেত্রে আপডেট করতে হবে, বা আদার্স কোনো আপডেট সংশোধন বা সংশোধন করতে হবে। তো এটা দেখুন, আগামী 11-12 তারিখ পর্যন্ত বিকাল 4টার মধ্যে এই ওয়েবসাইটে তথ্য আপডেট বা সংশোধন যাই করেন সেটা করা যাবে। এটা অলরেডি শুরু হয়ে গেছে গত 8-11 থেকে। এই যে আগামী 11 ডিসেম্বর 2025 তারিখ বিকেল 4টার মধ্যে এই যারা নতুন আবেদন করবে তারা আবেদন করতে পারবেন। যারা তথ্য সংযোজন মানে আপডেট করবেন বা এডিট করবেন তারা এই কাজগুলো করতে পারেন আগামী 11 ডিসেম্বরের মধ্যে। তো প্রথমে আপনারা এই চিঠিটা ভালোভাবে পড়ে নেবেন। যে দেখুন, চিঠিতে সম্পূর্ণ নিয়মগুলো দেওয়া আছে যে রাসেল বোর্ডে প্রথম ঢুকতে হবে। এনে দেখুন সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নিন। দেখুন, সবগুলো নিয়ম সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এই প্রথমে এই বিজ্ঞপ্তি এবং এই নির্দেশিকাটা ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনারা নিজে করতে পারবেন। এই নিয়মটি আপনারা মোবাইল অপশন দিয়েও করতে পারবেন। শুধুমাত্র গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ ভার্সন করে নিলেই আমি যেভাবে দেখাবো সেভাবে করতে পারবেন। তো আপনারা, আমি আজকে পরীক্ষক কিভাবে হবেন নতুনদের সেটা দেখাবো। এখানে যদি নিম্ন মাধ্যমিক হন সেক্ষেত্রে জেএসসি করতে পারবেন। যদি আপনার মাধ্যমিক হন তাহলে জেএসসি এবং এসএসসি দুটোই আবেদন করতে পারবেন। এবং যদি কলেজের হয় সেক্ষেত্রে আপনারা 3টে আবেদন করতে পারবেন। আর যদি শুধুমাত্র কলেজ হয় তাহলে এইচএসসি এর আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা অবশ্যই ভালোভাবে আগে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে আবেদনগুলো করবেন। তো প্রথমে আবেদনের জন্য আপনার একটা শিক্ষকের ইনফরমেশন লাগবে। প্রথমেই আপনার যে শিক্ষকের পরীক্ষক আবেদন করবেন সেই শিক্ষকের 300x300 পিক্সেল ছবি স্ক্যানিং করে রাখতে হবে এবং তার সিগনেচার 300x80 পিক্সেল স্ক্যানিং করে রাখতে হবে। তারপরে তার যোগদান তারিখ, তারপরে তার এসএসসি থেকে অনার্স মাস্টার ডিগ্রি পর্যন্ত যেসব পাসকৃত ফলাফল রয়েছে, সাল, তারপর বিভাগ, সাবজেক্ট, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ন্যাশনাল আইডের নাম্বার, তারপর আপনাদের ইন্ডেক্স নাম্বার, যদি ইন্ডেক্স নাম্বার না থাকে সেক্ষেত্রে পিডিএস নাম্বার ইত্যাদি ইনফরমেশনগুলো আগে থেকে রেডি রাখতে হবে। তারপরে আপনারা এই আবেদনটা করার জন্য প্রস্তুত হবেন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে এই রাজশাহী এডুকেশন বোর্ড .gov.bd লিখে ইন্টারফেস করলেই এই রাজশাহী এডুকেশন বোর্ডের প্রথম যে পেজ সেই পাতা চলে আসবে। আর আরেকটি কথা বলে রাখি, আমি এটা শুধুমাত্র রাজশাহী বোর্ডের আন্ডারে যারা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা দেখাচ্ছি। অন্য যেসব বোর্ডগুলো রয়েছে তাদের চিঠি অনুযায়ী আপনারা, আমি যে নিয়ম দেখাচ্ছি এই নিয়ম টাইপেরই হবে, কিছুটা কম বেশি হতে পারে। তো আপনার নিজ নোটিশ অনুযায়ী আপনারা এটা করে নেবেন। নিয়ম অনেকটাই একই, শুধুমাত্র বোর্ড বা কিছু অপশনগুলো আলাদা হতে পারে। তো আমার এই নিয়ম দেখলেও আপনারা, আশা করি যারা কম্পিউটার এক্সপার্ট আছেন তারা পারবেন। আর যারা জানেন না, একবার নতুন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমে আপনারা রাজশাহী এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢুকবেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। তারপর আপনি স্ক্রল করে চলে আসবেন, এখানে অনেক বক্স পাবেন।
তার মধ্যে এখানে দেখুন পরীক্ষক যে বক্সটা রয়েছে, এই পরীক্ষক বক্সের এই যে অপশন রয়েছে তথ্য সংযোগ, এই তথ্য সংযোগে ক্লিক করবেন। তথ্য সংযোগে ক্লিক করার পরেই দেখুন এই ধরনের একটা বক্স আসবে, যেখানে দেখুন ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফর্ম ই-টিপ। এই ই-টিপটা আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে নতুনদের জন্য। তো এখানে যা আছে এই যে ব্যাক হোম এইভাবে থাকবে। তো এখানে লগইন রোলে লিখবেন হেড ইনস্টিটিউট, তারপরে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আপনারা করবেন সেই প্রতিষ্ঠানের EIN নাম্বার দিবেন এখানে। তারপরে এখানে দিবেন যারা নিম্ন মাধ্যমিকে রয়েছেন তারা JEC নিবন্ধনের যে প্রথম পাসওয়ার্ড সেটা দিবেন, যারা মাধ্যমিকে রয়েছেন তারা নবম শ্রেণীর যে প্রথম পাসওয়ার্ড রয়েছে সেটা দিবেন। তারপরে এখানে ইনফরমেশন সব কমপ্লিট করার পরে এবং পাসওয়ার্ড দিয়ে এই যে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পরেই তারপরে দেখুন একটি ড্যাশবোর্ড চলে এসছে। এই ড্যাশবোর্ডে দেখুন এখানে হেড অফ ইনস্টিটিউট, অ্যাড টিচার, টিচার লিস্ট, হেড অফ ইনস্টিটিউট প্রোফাইল আপডেট। এখানে 3টি অপশন রয়েছে, এই 3টি অপশনই আপনার কাজ করা লাগবে। প্রথমটাতে নতুন যারা আছে শিক্ষক এক্সামিনার হবে, এই অ্যাড টিচার ক্লিক করতে হবে এবং যতগুলো টিচার ইতিপূর্বে আবেদন করেছে তার লিস্ট দেখাবে। আর প্রধান শিক্ষকের যে প্রোফাইল আপডেট, এখানে আপডেট যদি করতে চান সেই ক্ষেত্রে আপডেট করবেন। যদি কোনো কারণে প্রধান শিক্ষক মৃত্যুবরণ করে বা কোনো কারণে অন্য প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণ করে, মোট কথা যে কোনো কারণবশত যদি প্রধান শিক্ষক যে নিয়োগপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত হবে সেই বিষয়ে তার মোবাইল নাম্বার এবং তার ইমেল নাম্বার দিয়ে আপডেট দিতে হবে। তো যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে আর প্রয়োজন নাই, জাস্ট ওখানে ঢুকে সেভ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি আপডেট করার লাগে সেক্ষেত্রে তার নাম, তার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিতে হবে, তাহলে হেড ইনস্টিটিউট প্রোফাইল আপডেট হয়ে যাবে। যেহেতু আজকে আপনাদের দেখাবো কিভাবে একজন নতুন শিক্ষক কিভাবে পরীক্ষক হবে, আবেদন করবে, সেই বিষয়ে দেখো। তো এখানে দেখুন অ্যাড টিচার, তাহলে আমরা চলে যাব অ্যাড টিচারে ক্লিক করে দেবো। অ্যাড টিচারে ক্লিক করার পরেই দেখুন এখানে টিচার নেম, তার ডিজিগনেশন পদবি, জয়নিং ডেট, কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, টিচার্স NID মানে আইডি নাম্বার এবং এক্সামিনেশন নেম, সে কি বিষয়ে পরীক্ষার খাতা দেখবে বা পরীক্ষক হবে। এখানে আছে JEC, SSC, HSC। যদি কলেজের ক্ষেত্রে হয় তাহলে 3টাই দিতে পারবে, আর যদি মাধ্যমিক হয় তাহলে JEC এবং SSC দিতে পারবে, আর যদি খালি নিম্ন মাধ্যমিক হয় সেক্ষেত্রে শুধু JEC দিতে পারবে। আর শুধু এককভাবে কলেজ হয় সেক্ষেত্রে শুধুমাত্র HSC দিতে পারবে। যদি স্কুল অ্যান্ড কলেজ হয় সেক্ষেত্রে তারা 3টাই দিতে পারবে, আর শুধুমাত্র যদি কলেজ হয় সেক্ষেত্রে শুধুমাত্র HSC দিতে পারবে। তো যাই হোক, যার যেটা এখানে আপনারা টিক দিবেন। তো আমি যদি এগুলো সব ইনফরমেশন দেখাই তাহলে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা রয়েছে, তাই আমি এটা দেখাবো না। আমি জাস্ট আপনাদের পূরণ করার কথা বলছি, এগুলো আপনারা পূরণ করবেন। তারপরে কি করবেন, এই যে দেখুন প্রথমে নাম লিখবেন, আমি জাস্ট দেখিয়ে দিব, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। প্রথমে টিচারের নাম লিখবেন, তারপরে তার পদবি, এই যে পদবি দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার। এই যে দেখুন এখানে অনেক পদ আছে, যার যেটা পদ সেটা পদ দিবেন যে পরীক্ষক হবে আবেদন করবেন। তো যেহেতু আমি মাধ্যমিক স্কুলে দেখাচ্ছি সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচারে আবেদন করবে, তাই আমি এই যে সরাসরি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লিক করলাম। তারপরে তার জয়নিং ডেট কত আছে সেটা দিবেন, মানে যোগদান তারিখ। তারপরে তার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার লিখবেন এবং তার সচল যেই ইমেল আছে, মোবাইল এবং ইমেল সচল জানে থাকে, সেই ইমেল নাম্বারটা দিবেন, যেটা দিয়ে পূর্বে তারা PDS ID এবং অন্যান্য যেসব কাজগুলো করেছে সেই ইমেল নাম্বারটা দিবেন। তারপর এখানে ন্যাশনাল ID নাম্বার, এখানে ন্যাশনাল ID নাম্বার দিয়ে এক্সামিনেশন নেম, এখানে JEC, SSC, HSC পূর্বে আপনাকে বললাম। তো আমি যেহেতু মাধ্যমিক পর্যায়ে করছি সেক্ষেত্রে 2টা আমি দিতে পারবো, JEC এবং SSC। এই 2টা দেওয়ার পরেই দেখুন তার সাবজেক্ট কোড চাইবে, এখানে যেটা সাবজেক্ট আছে তার সেই কোডটা দিবেন। এখানে টোটাল যে বিষয়গুলো আছে সেগুলো সব কোড নাম্বার দিয়ে আছে। সাপোজ এই যে আমি 101 দিলাম, তাহলে চলে এলো বাংলা প্রথম পত্র। তো আমি এখানে সাবজেক্ট 1 দিয়ে সাবজেক্ট যে বাংলা প্রথম পত্র ওটা চলে এলো। তাহলে এখানে দেখুন মাস্টার ট্রেনার, এটা যদি মাস্টার ট্রেনার হন সেই ক্ষেত্রে আপনি ক্লিক দিবেন, আর যদি মাস্টার ট্রেনার না হন খালি পরীক্ষক হন তাহলে দরকার নেই। তারপরে আপনার কি হলো, এটা দিলেন JEC এবং SSC দিলাম, SSCও 101 কোড। আমি এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আপনাদের যে সাবজেক্ট সেই অনুযায়ী এখানে সাবজেক্ট দেবেন। তারপর কি হলো দেখেন, এখানে সম্পূর্ণ সব তথ্য যখন সঠিক হয়ে পূরণ হবে তখন
সেভ বাটন ক্লিক করবেন। তো আমি এবার আমার সম্পূর্ণ এই ঘরগুলো আমি পূরণ করিনি, যেহেতু দেখালে কপিরাইট ক্লেম হবে। তো আমি এখন সম্পূর্ণ ঘরগুলো আমি অপশনগুলো পূরণ করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের যার যার যে নাম, জন্ম তারিখ, পদবি, ইমেল নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার, তারপরে এক্সামিনেশন নেম, জেএসসি না এসএসসি, যদি দুটাই থাকে তো দুটাই দেবেন, যদি তিনটা থাকে তাহলে তিনটাই টিক মার্ক দেবেন। তারপরে সাবজেক্ট কোড, এখানে কোড দিবেন। কোড দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করলেই হবে। তো আমি এখন সম্পূর্ণটা আমি আমার ঘরগুলো পূরণ করে নিচ্ছি, আপনারা এখন পূরণ করে নিন। সম্পূর্ণ যখন আপনার ফিল আপগুলো কমপ্লিট হয়ে যাবে, সবগুলো সঠিকভাবে বারবার দেখে চেক করে তারপরে সাবজেক্ট ট্যাবের নাম্বার দিয়ে যে সেভ আছে সেভ বাটনে ক্লিক করবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। সেভ বাটনে ক্লিক করার পর দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি, তার মানে এটা সাকসেসফুলি হলো, সব ইনফরমেশনগুলো দেওয়া হলো। আরও কিছু বাকি আছে, তো ওগুলোর কাজ করতে হবে। তারপর আপনারা কাজটুকু হয়ে যাওয়ার পরে এই যে এই অপশানে গিয়ে লগ আউট করে দেবেন বা সাইন আউট করে দেবেন। সাইন আউট করে আবার নতুনভাবে ঢুকবেন। প্রয়োজনে এই অবস্থায় ঢুকতে পারেন বা আবার নতুনভাবে মাধ্যমিক শিক্ষা ওয়েবসাইটে আবার নতুনভাবে ঢুকে আবার আগের মতোই এই যে পরীক্ষক বক্সের কাছে এসে আবার এই যে তথ্য সংযোগ যেটা এখানে ক্লিক করবেন, তাহলেই এই বক্স আসবে। ওইভাবে করতে পারবেন বা এইভাবে করতে পারবেন। তো এর আগে আপনার দেখালাম হেড অফ ইনস্টিটিউট, তো এখন হেড অফ ইনস্টিটিউট হবে না, এখন হবে টিচার। তো এই যে লগইন রোলে হবে টিচার, তারপরে তার এই যে মোবাইল নাম্বার দেবেন। এখানে যে মোবাইল নাম্বার দিয়ে কিছুক্ষণ আগে আপনারা রেজিস্ট্রেশনের ফর্মটা পূরণ করলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়া লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড তো জানা নাই, তো সেক্ষেত্রে আপনারা এই যে গেট পাসওয়ার্ড, লগইন রোল টিচার, মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বার দিয়ে এটা অবশ্যই মনে রাখবেন। এখানে কিন্তু কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম সেটা হেড অফ ইনস্টিটিউট দেখালাম, সেক্ষেত্রে তার ইনফরমেশন দিলাম। তো এখন যেহেতু টিচার দেখাবো, সেক্ষেত্রে টিচার আর কিছুক্ষণ আগে যেই কাজগুলো করলাম ইনফরমেশন দিয়েছিলাম তার এই যে মোবাইল নাম্বার। তো এখানে গেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। গেট পাসওয়ার্ড দেওয়ার পরেই আবারও একই অবস্থায় এই যে চুজ অন লগইন রোলের টিচার লিখবেন এবং তার মোবাইল নাম্বার, কিছুক্ষণ আগে যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটাই আবার দিবেন। তারপরে এখানে ইমেল নাম্বার, ফর্ম পূরণ করার সময় যে ইমেল নাম্বারটা দিলেন সেটাই এখানে দিতে হবে। তো আমি আমার ইমেল নাম্বারটা দিচ্ছি। আমি আমার ইমেল নাম্বারটা এখানে প্রেস করলাম। তারপরে যে সিকিউরিটি কি, এখানে সিকিউরিটি কি যেটা আছে, এই যে সিকিউরিটি কোড যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। যদি বুঝতে না পারেন তাহলে রিলোড দেবেন। তো আমি আমার সিকিউরিটি কি বসিয়ে দিলাম। তারপরে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে রিলোড দিবেন, তারপরে আবার পুনরায় লিখবেন। তো এখানে টিচার থাকবে লগইন রোলে, মোবাইল নাম্বার, তার শিক্ষকের যেই নতুন শিক্ষক আপনার আবেদন করলো সে তার মোবাইল নাম্বারটা দেবেন এবং তার ইমেল নাম্বার। তারপরে সিকিউরিটি কি বসানোর পরে যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরেই এই ইমেলে একটা ওটিপি যাবে, একটা কোড দিবে। এই দেখুন আপনার নতুন পাসওয়ার্ড আপনার ইমেলে প্রেরণ করা হয়েছে। যদি আপনি ইনবক্সে পাসওয়ার্ড পেয়ে না থাকেন তাহলে দয়া করে স্প্যামে চেক করুন। পাসওয়ার্ড সংক্রান্ত ইমেল না পেয়ে থাকলে দয়া করে কিছুক্ষণ পর পুনরায় আবার ইমেল চেক করুন। তো এখানে দেখুন যদি কোনো কারণে ইমেল না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বলতেছে যে স্প্যাম যে অপশনটা আছে ওখানে চেক করে দেখতে, ইনবক্স চেক করবেন। ইনবক্সে যদি না পান সেক্ষেত্রে স্প্যামে চেক করবেন। তো আপনারা এখানে ওকে করে দেবেন। ওকে দেওয়ার পরেই চলে যাবেন ইমেলে, আপনাদের যেই ইমেল নাম্বার দিয়েছিলেন শিক্ষকের সেই ইমেলে চলে যাবেন। ইমেলে চলে যাওয়ার পরে এখানে দেখুন এই যে ইনবক্স চেক করবেন। ইনবক্সে না পেলে তারপরে এই যে মোরে যাবেন, মোরে গিয়ে যে স্প্যাম, এই স্প্যামে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে সেই পাসওয়ার্ড দিয়েছি কিনা। তা আমিও চেক করে নিচ্ছি, আপনারা চেক করে নেবেন এইভাবে। এই দেখুন অলরেডি চলে এসছে বোর্ড থেকে এই ইমেলটি। আমি এই ইমেলে ক্লিক করছি। এই ইমেলে ক্লিক করার পর দেখুন এখানে যে শিক্ষকের কাজটি করলাম তার হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিয়েছে। এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই একটি আলাদা কাগজে সংরক্ষণ করে রাখবেন পরবর্তী কার্যক্রম করার জন্য। তো এখানে আপনি এই যে এখানে বোর্ডের একটা ওয়েবসাইট দিয়ে আছে, এখান থেকেও ক্লিক করে ঢুকতে পারবেন বা নতুনভাবে আবার আপনি বোর্ডে গিয়েও ঢুকতে পারবেন। তথ্য সংযোগ যেভাবে দেখালাম ওইভাবে। তো আমি এখানে সরাসরি ঢুকে যাচ্ছি। যে দেখুন ক্লিক করার সাথে সাথেই পুনরায় আবার পূর্বের ন্যায় লগইন রোল চলে এলো। তো আমি আবার কি করব, এখানে দেখুন এখানে লিখবো টিচার, তারপরে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে কিছুক্ষণ আগে কাজটা করা হলো
তা আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। তা আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম এবং পাসওয়ার্ডটা এখন দেব যে পাসওয়ার্ড আমি আমার ইমেলে পেলাম। ইমেলের অপশনে গিয়ে যেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বোর্ড থেকে দিয়েছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিলাম। তাহলে লগইন রোলে থাকবে টিচার, মোবাইল নাম্বার শিক্ষকের এবং শিক্ষকের যে পাসওয়ার্ডটা পাওয়া গেল বোর্ড থেকে সেই বোর্ডের পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। লেখার পরে এই যে এই লগইন ক্লিক করতে হবে। লগইন ক্লিক করার পরেই দেখুন এই যে টিচার ইনফরমেশন ফর্ম, এই ফর্মটাই মূলত পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করলে তারপর আরেকটি কাজ করতে হবে, সেই কাজ করলেই আপনাদের কাজ সম্পন্ন হবে। তো আমি এখন এই ফর্মটা পূরণ করে দেখাবো। আর আরেকটি কথা বলে রাখি, যদি কোনো কারণে সাথে সাথে ইমেল না আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পরে পুনরায় আবার চেষ্টা করবেন। যদি কোনো কারণে ইনবক্সে মেসেজ না আসে সেক্ষেত্রে টিচার ইনফরমেশন দেখাচ্ছি। এই দেখুন এখানে যেই অপশনগুলো রয়েছে সব পূরণ করতে হবে। কিছুক্ষণ আগে আপনারা আংশিক পূরণ করেছেন, এই ফর্মটা সবগুলোই দেওয়া আছে এখানে। কিছু যেগুলো পূরণ করেছেন সেগুলোর এখানে ইনফরমেশন দেওয়া আছে, আর বাকিগুলো সব পূরণ করতে হবে। তো ইনফরমেশনগুলো আমি আবার দিচ্ছি। প্রথমে আপনার টিচার নেম, তো আপনাদের প্রথমে জিনিসগুলো দেখিয়ে দিই, তারপর আমি ব্লার করে দেখাবো, কারণ হচ্ছে কপিরাইট ক্লেম আসবে, জানেন আপনারা। তো প্রথমেই টিচার নেম, আপনার যে নেমটা সেই নেম দিবেন। নেমটা অটোমেটিক চলে আসবে যেহেতু পূর্বে আপনারা কাজ করলেন। তারপরে তার পিতার নাম, তারপরে মাতার নাম, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়েই থাকবে অটোমেটিকলি। তারপরে ডেট অফ বার্থ, এই যে তার জন্ম তারিখটা দিবেন, এনআইডি বা সার্টিফিকেট অনুযায়ী যেটা আছে সেটা দিবেন। তারপরে ন্যাশনাল আইডি নাম্বারটা ইতিপূর্বে দিয়েছেন তাই অটোমেটিক চলে এসছে। ইমেল অ্যাড্রেস অলরেডি চলে এসছে, যেহেতু কিছুক্ষণ আগে যে কাজগুলো করা হলো সেক্ষেত্রে অটোমেটিক চলে এসছে। তারপরে পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার এটাও চলে এসছে। জয়নিং ডেট যেহেতু দিয়েছিলেন অটোমেটিক চলে এসছে। তারপরে যে ডিজি কোড বা আইডি, এখানে ডিজি কোড বলতে আপনার পিডিএস নাম্বার দেবেন, অথবা যারা এমপিভুক্ত প্রতিষ্ঠান রয়েছেন তারা ইন্ডেক্স নাম্বার দেবেন। ইন্ডেক্স আইডি যেটা আছে আপনাদের সে এখানে ইন্ডেক্স আইডিটা দিয়ে দেবেন। টিচিং এক্সপিরিয়েন্স মানে আপনার শিক্ষকতা অভিজ্ঞতা কত বছর সেটা এখানে উল্লেখ করবেন। যদি কোনো কারণে আপনার সাপোজ 12 বছর 7 মাস বা 10 মাস বা 8 মাস বা 5 মাস, সেক্ষেত্রে 12 লিখে এখানে মাসটা উল্লেখ করবেন। তারপরে রিলিজন ধর্ম, যেটা ধর্ম সেটা দেবেন। আপনার যদি ইসলাম হয় ইসলাম দেবেন, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান। জেন্ডার আপনারা দুইটা আছে, মেল এবং ফিমেল, যেটার মধ্যে যার যেটা আছে সেটা দেবেন। তারপরে ন্যাশনালিটি, এখানে অবশ্যই বাংলাদেশি হবে কারণ সবাই বাংলাদেশের নাগরিক হতে হবে, এখানে বাংলাদেশি দিবেন। ম্যারিড স্ট্যাটাস, এখানে ম্যারিড বা আনম্যারিড দিবেন। যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন, এবং আনম্যারিড যদি হয়ে থাকেন তাহলে আনম্যারিড দিবেন। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ম্যারিড দিবেন, যদি অবিবাহিত হয় তাহলে আনম্যারিড দিবেন। তারপরে যে এখানে দেখুন এক্সামিনার টাইপ, আপনাকে এর আগে বললাম যে আপনারা খালি এক্সামিনার হিসাবে পরীক্ষক হিসাবে দিতে পারবেন তাও না, আরও অন্যান্য যেই সব অপশনগুলো আছে ওগুলোরও আপনারা দিতে পারবেন। তো এখানেই আপনারা ইনফরমেশন দিতে পারবেন। যদি কেউ মনে করেন যে আমি হেড এক্সামিনার হব সেটাই টিক মারবেন, যদি এক্সামিনার হয় তাহলে সেটা টিক মারবেন। এখানে সব বক্সগুলো দেওয়া আছে, এই বক্সের মধ্যে আপনার যদি কোনো পরীক্ষক হিসাবে বা আদার্স কোনো প্র্যাকটিক্যাল বা আদার্স কোনো প্রশিক্ষক হিসাবে আপনারা কাজ করতে চান, সেইভাবে আপনারা আপনাদের নিজেই পজিশন যে রয়েছে যারা যে কাজগুলো করবেন তারা সেই অনুযায়ী টিক মারবেন। এখানেই যা টিক মেরে কাজগুলো করতে পারবেন। একটা আদার্স অপশনও আছে, এর বাইরেও যদি থাকে আদার্স অপশন টিক দিবেন। তো যেহেতু আমি খালি আজকে দেখাচ্ছি শুধুমাত্র এক্সামিনার বা পরীক্ষক, তাই আমি এই জায়গাতে দেখুন এক্সামিনার এইখানে টিক মারবো খালি, শুধুমাত্র যেহেতু আমি এক্সামিনার দেখাবো তার জন্য আমি এক্সামিনার হিসাবে টিক মারলাম। তো এখানে জেএসসি কোড দেখুন আমি দিয়েছি পূর্বে, এবং এসএসসি কোড দিয়েছি পূর্বে আমি দিয়ে এটা আমি ফিল আপ করেছি। তো আপনার আগে বলেছিলাম যে যদি শুধুমাত্র নিম্ন মাধ্যমিক হয় তাহলে আপনার জেএসসি দিতে পারবেন, আর যদি মাধ্যমিক প্রতিষ্ঠান হয় নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক সেক্ষেত্রে আপনার জেএসসি এবং এসএসসি দিতে পারবেন। আর যদি স্কুল অ্যান্ড কলেজ হয় সেক্ষেত্রে জেএসসি, এসএসসি এবং এইচএসসি দিতে পারবেন। আর আরেকটি কথা, শুধুমাত্র যদি ইন্টারমিডিয়েট হয় মানে উচ্চ মাধ্যমিক হয় সেক্ষেত্রে আপনারা এইচএসসি দিতে পারবেন। তো এখানেও আপনারা 3টাও দিতে পারবেন, একটাও দিতে পারবেন, 2টা, যার যেটা অনুযায়ী সেটা দেবেন। তো যেহেতু আমি মাধ্যমিকের দেখাচ্ছি, আমি মাধ্যমিকে জেএসসি এবং এসএসসি দুটাই আছে, সেক্ষেত্রে আমি দুটাই কোর্স বসিয়েছি।
পূর্বে আমি এটা দিয়েছি, তার জন্য অটোমেটিক চলে এসছে। তারপর আরেকটু স্ক্রল করে নিচে নামবেন, এখানে দেখেন লিস্ট অফ জয়নিং ডেট। তা আপনার এখানে যোগদানের তারিখ, মানে আপনি যে প্রতিষ্ঠানে প্রথম যোগদান করেছেন সেই এখানে তারিখটা দিতে হবে। এই যে এখানে দেওয়া আছে, এখানে বক্স চলে আসছে, ক্যালেন্ডার বক্স, সেই বক্স অনুযায়ী আপনার জয়নিং ডেটটা দেবেন। আর যদি কোনো কারণে আপনারা প্রথম জয়নিং ডেট আছে, সেক্ষেত্রে আরেকটি প্রতিষ্ঠানে আপনারা ট্রান্সফার হয়ে গেছেন বা আর এক প্রতিষ্ঠানে এখন বর্তমানে চাকরি করতেছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা প্রথম জয়নিং ডেট দেবেন এবং এই যে অ্যাড দেখেন, এই অ্যাড বাটনে ক্লিক করে দ্বিতীয় জয়নিং ডেট যেটা আছে সেটা দিতে পারবেন। আর যদি যাদের একটাই প্রতিষ্ঠান রয়েছে, প্রথম জয়নিং ডেট একটাই, সেক্ষেত্রে আপনি একটা দিলেই হবে, এখানে একটা ডেট দিয়ে দেবেন। আর যদি দুইটা জয়নিং ডেট থাকে প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে অ্যাড দিয়ে দ্বিতীয় নম্বর জয়নিং ডেট দিয়ে দেবেন। তারপরে আরেকটু স্ক্রল করে নিচে নামে চলে আসবেন, এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে দেখুন প্রথমে আছে ডিভিশন, আপনার ডিভিশন যার যেটা ডিভিশন দিবেন, ডিস্ট্রিক্ট জেলা যেটা সেটা দিবেন। তারপরে থানা যার যেটা থানা সেটা থানা দিবেন। পোস্ট অফিস যার যেটা পোস্ট অফিস সেই পোস্ট অফিসে দিবেন। তারপরে অ্যাড্রেস, আপনার যার যেটা অ্যাড্রেস সেই অনুযায়ী আপনার অ্যাড্রেস এখানে লিখে দেবেন। আর যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়, তাহলে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলেই অটোমেটিক উপরের অংশটা নিচে চলে আসবে। আর যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন যেটা আছে সেটা দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে সেটা এখানে দেবেন। আর যদি একই হয়, তাহলে প্রথমেটা পূরণ করার পরে এখানে টিকমার্ক করে দিলেই আর দ্বিতীয় ঘরে পূরণ করা লাগবে না। তারপর স্ক্রল করে আর একটু নিচে নেমে চলে আসবেন, এখানে দেখুন যে শিক্ষককে আপনি নতুন পরীক্ষক হিসাবে কাজ করবেন তার হচ্ছে কোয়ালিফিকেশন, মানে এসএসসি থেকে যত দূর পর্যন্ত পড়াশোনা করেছে তার সকল ইনফরমেশন এখানে দিতে হবে। যেমন এসএসসি বোর্ড কি হবে, ঢাকা, কুমিল্লা, সব বোর্ডগুলো আছে, যার যেটা বোর্ড দিবেন। তারপরে তার গ্রুপ কি, সায়েন্স, আর্টস, কমার্স। তারপরে এসএসসি পরীক্ষা যখন দেয় তার রোল নাম্বার কত, পাশের বছর এখানে দেওয়া আছে, পাশের বছর দিবেন এবং হচ্ছে রেজাল্ট, তার রেজাল্ট কি ছিল। ডিভিশন যদি হয় তাহলে ডিভিশনে দিবেন এবং জিপিএ থাকলে জিপিএ দিবেন। তারপরে ওই একইভাবেই এইচএসসির ইনফরমেশন দিতে হবে, বোর্ড, গ্রুপ, রোল নাম্বার, পাসিং ইয়ার এবং রেজাল্ট। তারপরে দেখুন এখানে দেখছেন ডিগ্রি এক্সাম, যদি ডিগ্রি আপনার থাকে সেক্ষেত্রে ডিগ্রি দিবেন বা অনার্স থাকলে অনার্স দিবেন। বা এখানে যা আছে বিএসএস, আদার্স যে পাস কোর্স ইত্যাদি যেসব অপশনগুলো রয়েছে, যার যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, বিএ, ডিগ্রি বা অনার্স, সেক্ষেত্রে তার দিবেন। তার সাবজেক্ট কি সেটা দিবেন, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি পাস করেছেন, কোর্স ডিউরেশন কয় বছরের, 2 বছর না 3 বছর না 4 বছর, তারপরে পাশের বছর এবং রেজাল্টের ক্ষেত্রে একই নিয়ম। যদি ডিভিশন থাকে তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং সিজিপিএ থাকলে সিজিপিএ দিবেন 4। তারপরে যদি আপনাদের মাস্টার্স কমপ্লিট থাকে সেক্ষেত্রে যে এক্সামিনেশন মাস্টার্সের ইনফরমেশনও একইভাবে দিবেন, ডিগ্রি বা অনার্সে যেভাবে দিলেন সেই একই নিয়মে এগুলো দিবেন। তারপরে যদি কোনো কারণে আপনাদের বিএড এক্সাম কমপ্লিট থাকে সেক্ষেত্রে বিএড ইনফরমেশন দিতে পারেন, এমএড যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে দিতে পারেন, যদি না থাকে তো দরকার নাই, এগুলো দিতেই হবে বা ম্যান্ডেটরি না। যদি যোগ্যতা থাকে, পাস করে থাকেন তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দরকার নাই। তারপরে সরাসরি চলে আসবেন আরও নিচে, আদার্স কোনো যদি এক্সাম থাকে, যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে এক্সট্রা, যে কম্পিউটার বা আদার্স কোনো প্রশিক্ষণপ্রাপ্ত থাকেন শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে, সেক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন। তারপরে এই যে এখানে আরেকটু মূল কাজ আছে, এই যে দেখুন এই যে এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনার 13 সংখ্যা দিতে হবে, যেহেতু 13 সংখ্যা না হলে আপনার অনলাইন হবে না। যেগুলো অনলাইন করা নাই যাদের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খুলেছেন, যা বেতন পান, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অনলাইন নাম্বারটা দিবেন। যাদের অনলাইন, এখন আমার জানা মতে সকল প্রতিষ্ঠানেই যারা স্যালারি পান বা বেতন পান তাদের অনলাইন ব্যাংকিং করা আছে। তো যার যে প্রতিষ্ঠানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই 13 সংখ্যা দিবেন এবং হচ্ছে ব্রাঞ্চের নাম, এখানে ব্রাঞ্চের নাম দিবেন। প্রথমে দিবেন অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্রাঞ্চ নেম। আমি ভিডিও শুরুতে কিছু বলেছিলাম যে আপনাদের প্রথমে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে এবং ছবি এবং সিগনেচার আগে থেকেই আপলোড করে রাখতে হবে স্ক্যানিং করে। তো এই যে এখানে দেখুন কালার ফটো জেপিজি ফরম্যাট 300x300 পিক্সেল, যেটা বলেছিলাম, এখানে চুজ ফটো এখানে ক্লিক করতে হবে। চুজ ফটো ক্লিক করে আপনার ফটোটা যেখানে রাখবেন সেখান থেকে ক্লিক করে
ওপেন ক্লিক করলেই অলরেডি এখানে চলে আসবে। তারপরে সিগনেচারে হবে 300x80 পিক্সেল। এই যে চুজ ফটোতে ক্লিক করলেই আপনার সিগনেচার যেই অপশনটা রেখেছেন স্ক্যানিং করে আপলোড করে, সেই অপশনে গিয়ে ওখানে ক্লিক করবেন এবং ওপেন করলেই এখানে সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। তাহলে ছবি এবং সিগনেচার এখানে আপনার অ্যাড হয়ে যাবে। স্ক্রল করে উপরে উঠাবেন, উঠিয়ে সম্পূর্ণভাবে যে ইনফরমেশন দিলেন তার শতভাগ নিশ্চিত কিনা আপনি বারবার দেখে সঠিক তথ্য কমপ্লিট হওয়ার পরে এই যে নিচে এসে যে সেভ অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমার ইনফরমেশনগুলো দিইনি, আমি এখন এর মধ্যে দিয়ে ফেলি। আর আপনারা যদি যারা নতুন করতেছেন এই কাজগুলো, আপনারাও ইনফরমেশনগুলো দিয়ে ফেলেন। A to Z ইনফরমেশনগুলো সম্পূর্ণ দিবেন আমি যেভাবে দেখালাম। আমার সম্পূর্ণ পূরণ করা হলো ফর্মগুলো। তাহলে আপনারা সম্পূর্ণ আবার শতভাগ নিশ্চিত হয়ে দেখে তারপরে লাস্টে এসে এই যে সেভ বাটনে এসে ক্লিক করবেন। তাহলে চলুন সেভ বাটনে ক্লিক করি। এই যে করে দিলাম। সেভ বাটনে ক্লিক করার পরেই এই সেভ অ্যাড্রেস সেভ করার লাগবে কিনা এটা আপনি দিতে পারেন, তো আমি দিয়ে দিলাম। আর যদি আপনাদের এই অপশন না আসে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। একটি ওটিপি কোড আসবে ইমেলে, সেই ইমেলের ওটিপি কোডটি এখানে বসাতে হবে। এখানে ওটিপি কোড আসবে যে শিক্ষকের আপনার পরীক্ষক হিসেবে আবেদন করলেন সেই শিক্ষকের ইমেলে একটি ওটিপি কোড আসবে। তো আমি এখানে ওটিপি কোডটি বসিয়ে দিয়েছি। আমি আবার একটু ভালোভাবে চেক করে নিই। সম্পূর্ণ চেক করার পর এই যে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট মানে যে দেখুন ইনফর্ম সেভ সাকসেসফুলি, তার মানে ইনফরমেশন সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে সাকসেসফুল হওয়ার পরে আপনি আরেকটি কাজ করতে পারবেন। যে এখানে ইনফরমেশন যে দেওয়া আছে দেখুন টিচার ডিটেলস, এই টিচার ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে একটি যে ইনফরমেশনগুলো এতক্ষণ দিলেন সেই ইনফরমেশনটা টোটালটা আসবে। তো টোটালটা আসার পরেই আপনার যে এখানে প্রিন্ট বাটন যে বাটনটা আছে, প্রিন্ট বাটনে ক্লিক করে পিডিএফ আকারে নিয়ে নেবেন। এখানে দেখুন সেভ টু পিডিএফ বা মাইক্রোসফট পয়েন্ট অফ পিডিএফ, যেটা যেভাবে নেন আপনারা পিডিএফ আকারে নিতে পারবেন। প্রথমে আপনারা প্রিন্টটা পিডিএফ আকারে নিয়ে পিডিএফ কপি হিসেবে রাখবেন, তারপর এটা প্রিন্ট কপি হিসেবে প্রিন্ট কপি রেখে দিতে পারেন। তো এখন আরেকটি কাজ বাকি আছে, এখন অ্যাপ্লাই বাটন ক্লিক করতে। অ্যাপ্লাই বাটন ক্লিক করলেই আপনার কাজটা সম্পন্ন হবে। তো এটা প্রিন্ট করে অবশ্যই রাখবেন। কেটে দিচ্ছি, সাইন আপ আউট করে দিচ্ছি, আউট করে দিলাম। পূর্বের মতো আবারও বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষকে গিয়ে তথ্য সংযোগে ক্লিক করবেন। লগ ইন রোল দেবেন হেড ইনস্টিটিউট, আর ইয়ার নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন। লগ ইন করার পরে এই যে দেখুন টিচার লিস্ট, এই টিচার লিস্টে ক্লিক করবেন। টিচার লিস্টে ক্লিক করার পরে এখানে যতগুলো আবেদন পূর্বে করা আছে সবগুলো আছে, এবং যেই শিক্ষকের নতুন আবেদন করলে তার লিস্টটা সব লাস্টে মানে সর্বশেষে চলে আসবে। এখানে দেখুন চুজ অন, তার মানে সে এখন অ্যাপ্লাই করেনি। এতক্ষণ তারা আবেদন ফর্ম পূরণ করলো কিন্তু অ্যাপ্লাই করেনি। এই অ্যাপ্লাই যদি না করেন তাহলে কিন্তু কাজটা হবে না, আবেদন করাটাই থেকে যাবে ওইভাবে। এখানে এই অ্যাপ্লাই বাটন যদি না করেন তাহলে কিন্তু বোর্ডে আবেদনটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনারা যারা নতুন আবেদন করলেন তারা অবশ্যই পরিশেষে এই অ্যাপ্লাই বাটন ক্লিক করে তারপরে অ্যাপ্লাই বাটন ক্লিক করার পরে একটি ওটিপি কোড আসবে, ওটিপি কোডটি বসিয়ে সাবমিট করে দিলেই অ্যাপ্লাই বাটনটা ওকে হয়ে যাবে। তো এইভাবে আপনারা কার্যক্রমগুলো করবেন। আমার এই ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতটুকু পরিমাণ যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।